সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজায় অভিযানের পরিসর আরও বাড়িয়েছে ইসরায়েল। এবার গাজা সিটি দখলে নিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। এতে এই নগরীর 10 লাখ বাসিন্দার জীবন ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যে গাজা নগরীর পূর্বাঞ্চল থেকে বাসিন্দারা বাড়িঘর ছাড়তে শুরু করেছেন। বিমান হামলার শব্দ শোনা যাচ্ছে। তাল আল হাওয়ার দক্ষিণাঞ্চল দিয়ে এগিয়ে আসছে ট্যাঙ্ক। এদিকে ইসরায়েলের হামলায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আরও 100 জন নিহত হয়েছে উত্তর গাজায়। এছাড়া ক্ষুধায় আরও 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা গাজা উপত্যকায় নতুন অভিযানের রূপরেখা অনুমোদন দিয়েছে। গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটি দখলে নিতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার আহ্বান জানানোর কয়েকদিন পর সামরিক বাহিনী নতুন এই অভিযান অনুমোদন করল। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আভিযানিক পরিকল্পনার মূল রূপরেখা অনুমোদন দিয়েছে সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। কবে নাগাদ ইসরায়েলি সেনারা গাজা নগরীতে প্রবেশ করবেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। তবে গাজার গণমাধ্যম দপ্তরের মহাপরিচালক ইসমাইল আল সাওয়াপ্তা বুধবার বলেন, গাজা নগরীতে আগ্রাসী অনুপ্রবেশ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। 22 মাস ধরে গাজায় আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এতে সেখানকার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার 22 লাখ বাসিন্দার বেশিরভাগই দফায় দফায় বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় অর্ধেক বাসিন্দা আশ্রয় নিয়েছেন গাজা সিটিতে। স্থল অভিযানের বিষয়ে গাজার গণমাধ্যম দপ্তরের মহাপরিচালক আরও বলেন, এসব হামলা পোড়া মাটি নীতি এবং বেসামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংসের মাধ্যমে নতুন পরিস্থিতি তৈরির মারাত্মক উস্কানিরই অংশ। গাজা নগরীর তাল আল হাওয়া এলাকার বাসিন্দা সাবা ফাতুম টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেন, অনেক বিমান হামলার শব্দ শোনা যাচ্ছে। তাল আল হাওয়ার দক্ষিণাঞ্চল দিয়ে ট্যাঙ্ক এগিয়ে আসছে। আকাশে ড্রোন উঠছে। বহু মানুষ বাড়িঘর এবং তাঁবু ছেড়ে শহরের পশ্চিম দিকে ছুটছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার বিষয়ে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। তারা বলেছে, এ ধরনের বক্তব্যে আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। মঙ্গলবার একটি ইসরায়েলি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে বেঞ্জামিন নেতানিয়াহু বৃহত্তর ইসরায়েল ভিশন নিয়ে কথা বলেন, যেখানে উপস্থাপক প্রশ্ন করেন এই পরিকল্পনার সাথে তিনি নিজের একটি সংযোগ দেখতে পান কিনা। জবাবে নেতানিয়াহু বলেন, অনেক সংযোগ তিনি দেখতে পান। ইহুদিবাদীদের কাছে গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল এমন একটি ভূখণ্ড যা জর্ডান, লেবানন, সিরিয়া, মিশর, ইরাক ও সৌদি আরবের ভূখণ্ড নিয়ে গঠিত। 1967 সালে আরব ইসরায়েল 6 দিনের যুদ্ধের পর ইহুদিবাদীরা এই ধারণা নিয়ে নতুন করে আলোচনা শুরু করে এবং তাদের অনেকে বৃহত্তর ইসরায়েল গঠনের স্বপ্ন দেখতে শুরু করে। ওই যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা উপত্যকা, মিশরের সিনাই উপত্যকা এবং সিরিয়ার গোলান উপত্যকা দখল করে। এরপর থেকেই ইহুদিবাদীদের আরও মুসলিম ভূখণ্ড দখল করে গ্রেটার ইসরায়েল গঠনের স্বপ্ন জোরালো হয়। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের পর বেশ কিছু আরব দেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। সৌদি আরব, কাতার, জর্ডান ও আরব লীগ নেতানিয়াহুর বক্তব্যের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর এ ধরনের বক্তব্য বিপজ্জনক এবং সংঘাতের জন্য উস্কানি। তারা এর নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়েছে, কট্টর ইসরায়েলি সরকার যদি এ ধরনের বিভ্রমে আক্রান্ত হয় তবে তা সহিংসতা ও সংঘাতের ধারাবাহিকতাকে বিস্তৃত করবে। সৌদি আরব, কাতার ও আরব লীগ পৃথক বিবৃতিতে এর নিন্দা জানিয়েছে। ইসরায়েল সরকারের একজন মুখপাত্রকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। গাজা উপত্যকায় দখলদার সেনাদের উপর যৌথ হামলার একটি নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস। আরেক প্রতিরোধ সংগঠন আবু আলী মুস্তফা ব্রিগেডের সাথে যৌথভাবে এই অপারেশনটি চালানো হয়। এতে দখলদার সেনা ও তাদের যানবাহনের অবস্থান লক্ষ্য করে মর্টার শেল ছোড়ে যোদ্ধারা। আল কুদস আরও জানিয়েছে, হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের সাথে যৌথ অভিযানে তারা খান ইউনিসের উত্তর দিকে আল গার্বি এলাকায় ইসরায়েলি সেনাদের উপর মর্টার হামলা চালিয়েছে। পৃথক বিবৃতিতে আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা এখন খান ইউনিস শহরের কেন্দ্রস্থলে দুটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া একই শহরের আবু হামিদ এলাকায় দুটি ট্যাঙ্কের উপর আল ইয়াসিন 105 রকেটের হামলা চালানো হয়।
উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন পপুলার ফ্রন্টের সামরিক শাখা সালাউদ্দিন ব্রিগেড খান ইউনিসে দখলদার সেনাদের উপর মর্টার হামলা চালিয়েছে। গাজার বেশিরভাগ এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর উপস্থিতি থাকলেও প্রতিরোধ যোদ্ধারা নিয়মিতই এমন অভিযান পরিচালনা করছে। এসব হামলায় গত কয়েক সপ্তাহে বেশ কিছু সেনা নিহত এবং সামরিক যান ধ্বংস হয়েছে। এদিকে দখলদার ইসরায়েলের বর্বরতার মুখে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে বিশ্বের বেশিরভাগ দেশ। গাজা ইসরায়েলের হামলা সাধারণ মানুষকে অভুক্ত রাখার কারণে কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এসব দেশ যুক্ত হওয়ায় ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া দেশের সংখ্যা ১৪৫ ছাড়িয়ে গেছে। ২০২৩ সালে ইসরায়েল যখন গাজায় বর্বরতা শুরু করে তখন ইউরোপের দেশগুলো স্বীকৃতির মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। ২০২৪ সালে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। একই পথে হাঁটে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বার্বাডোস, জামাইকা। নতুন করে ইউরোপের শক্তিশালী যে অবস্থান নিয়েছে, এতে করে ফিলিস্তিনের পক্ষের শক্তি আরও বেড়েছে। অপরদিকে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলো থেকেও একা হয়ে পড়েছে। প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে সিরিয়া ও তুরস্ক। চুক্তির আওতায় সিরিয়ার সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করবে তুরস্কের সামরিক বাহিনী। আল মায়দিনের খবরে বলা হয়েছে, এই চুক্তি দুই দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হয়ে থাকবে। তুরস্কের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার। অন্যদিকে সিরিয়ার পক্ষে ছিলেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মুরহাফ আবু কাসরা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানি ও তুরস্কের গোয়েন্দা পরিচালক হোসেন সালামে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে, সিরিয়ান আরব আর্মির সক্ষমতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত উন্নতি এবং নিরাপত্তা বিভাগের সংস্কারের সহযোগিতার জন্য এই চুক্তি করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, নবগঠিত সিরিয়ার সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শমূলক সহযোগিতা দেওয়ার জন্য দেশটিতে উপস্থিতি বাড়াচ্ছে তুরস্কের সেনাবাহিনী। এখনই দেশটি থেকে সেনা সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। এক লিখিত বিবৃতিতে ইয়াসার গুলার জানিয়েছেন, স্বৈরশাসক বাশার আল আসাদকে হটিয়ে ক্ষমতা গ্রহণ করা সিরিয়ার নতুন সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার অঙ্গীকার রয়েছে তুরস্কের। আমরা দেশটির বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছি যাতে তাদের প্রতিরক্ষা সামর্থ্য জোরদারে সহযোগিতা করবে। তবে ঠিক কোন কোন খাতে সহযোগিতা দেওয়া হচ্ছে তা স্পষ্ট করেননি তিনি। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এই মুহূর্তে ২০,০০০-এর বেশি তুর্কি সেনা রয়েছে সিরিয়ায়। বিশেষ করে উত্তর সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের হাত থেকে সিরিয়াকে নিরাপদ রাখতে তারা কাজ করছে নতুন সরকারের সাথে। একই দিন দুই দেশের জ্বালানি মন্ত্রীদের মধ্যে তেল, গ্যাস, বিদ্যুৎ ও খনিজ সম্পদ সেক্টরে সহযোগিতার লক্ষ্যে পৃথক আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি না হলে তাকে অত্যন্ত গুরুতর পরিণতি ভোগ করতে হবে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় আসন্ন শীর্ষ বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাষ্ট্রের অ্যাংকারেজ শহরে এই বৈঠক হবে। তবে বৈঠক থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগে ইউরোপের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। বৈঠক শেষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শুক্রবারের বৈঠকে রাশিয়া যদি যুদ্ধ বন্ধ করার বিষয়ে রাজি না হয় তাহলে এর পরিণতি হবে খুবই মারাত্মক। আনাদোলু বলছে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে পুতিনের সঙ্গে ট্রাম্পের এটি প্রথম সরাসরি বৈঠক হতে যাচ্ছে। আলাস্কার জনবহুল শহর অ্যাংকারেজে নির্ধারিত এই বৈঠক থেকে পুতিন, জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের পথ খুলে যেতে পারে বলে তিনি জানান। ট্রাম্প বলেন, দ্বিতীয় বৈঠক হওয়ার সম্ভাবনা ভালোই আছে এবং তা প্রথমটির চেয়ে বেশি ফলপ্রসূ হতে পারে। প্রথম বৈঠকে আমি বুঝে নেব আমরা কোথায় আছি, কি করছি। যদি প্রথম বৈঠক ভালো হয় তাহলে খুব দ্রুতই দ্বিতীয় বৈঠক হবে, যেটি আমি প্রায় সঙ্গে সঙ্গে করতে চাই, যদি পুতিন ও জেলেনস্কি রাজি থাকেন। তিনি আরও জানান, শুক্রবারের বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অর্জিত হতে পারে, তবে এটি মূলত সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের ভিত্তি তৈরির জন্য। তবে ট্রাম্প এটাও স্পষ্ট করেছেন, হয়তো দ্বিতীয় বৈঠক হবে না যদি আমি মনে করি এটি উপযুক্ত নয় বা প্রয়োজনীয় উত্তর না পাই, সেক্ষেত্রে দ্বিতীয় বৈঠক হবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।